নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ভিডিও দেখো, অনেকে প্রশ্ন করেছেন মিউচুয়াল ফান্ড উঠে যেতে পারে না, তো কেন উঠে যেতে পারে না, কি হয়েছে, আমি এর পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছি। দেখুন পুরো ভিডিওটা, কারণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে আপনাদের কষ্টার্জিত অর্থ নিরাপদ না টাকা মেরে নিয়ে পালাতে পারে। তা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে পাবে। আর যাদের এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও অনেক দেখতে পাবেন। আর যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ তারাও জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। আমার কথায় নয়, তাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এটাই আমাদের স্লোগান। তাহলে আপনারা দেখুন কিভাবে এই যে গভর্নমেন্টের স্ট্রাকচারটা, এই যে ইন্স্যুরেন্স আছে, বিভিন্ন কোম্পানি আছে, যে মিউচুয়াল ফান্ড টাকা মেরে নিয়ে পালাতে পারে না, বা কোনো ব্যাংক টাকা মেরে নিয়ে পালাতে পারে না, বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি টাকা মেরে নিয়ে পালাতে পারে না, কেন? প্রথম কথা হচ্ছে আমাদেরকে স্ট্রাকচারটা বুঝতে হবে। প্রথম হচ্ছে আমাদের দেশের নাম কি? ইন্ডিয়া, তাই তো? ইন্ডিয়া আমাদের দেশের নাম। এর আন্ডারে কি আছে? যে রাজনৈতিক দলই আসুক সেটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সরকার, তাই তো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হ্যাঁ না? এই নিয়ে আমি আগেও বলেছিলাম, এটাকেও বুঝিয়ে দিচ্ছি, তাই তো? এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারে ফিনান্স ডিপার্টমেন্ট করে মিনিস্ট্রি অফ ফিনান্স, তাই তো? মিনিস্ট্রি অফ ফিনান্স কন্ট্রোল করে। তো মিনিস্ট্রি অফ ফিনান্স কোন কোন ডিপার্টমেন্টগুলো কন্ট্রোল করে আপনারা তাহলে বুঝতে পারবেন কে কোন জিনিসটা কন্ট্রোল করে। এটা যদি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, প্রথমে হচ্ছে আরবিআই। আপনারা সবাই নাম শুনেছে আরবিআই। আরবিআইকে ব্যাংকের বাবা, পলিসি মেকিং করে আরবিআই। এর আন্ডারে কে আছে? পিএসইউ, মানে সরকারি ব্যাংক আর প্রাইভেট দুজনেই আছে, হ্যাঁ না? আপনারা বলবেন। রুলস অ্যান্ড রেগুলেশন দুজনেরই সমান। কে কত ভালো সার্ভিস দিতে পারবে, কে কত ভালো কাজ করতে পারবে, তার উপর দেশের। এবার আগে সরকারি ব্যাংকের চাকরি করতো, সার্ভিস দেখেছেন তো? আর এখন প্রাইভেট ব্যাংক আসার পর ব্যাংকগুলো সার্ভিস দেখেছেন তো? সরকারি ব্যাংক প্রচুর বন্ধ হয়েছে, বাট মার্জ হয়েছে, উঠে যায়নি। এমনি প্রাইভেট কোম্পানিও উঠে যেতে পারে না, মার্জ হয়। আপনারা সরকারি ব্যাংকের মার্জেরও ঘটনা আপনারা দেখেছেন, হ্যাঁ না? কত ব্যাংক ছিল, এখন কতগুলো হয়েছে, আরও মার্জ হওয়ার পরিকল্পনা চলছে। সেই জন্য প্রাইভেট ব্যাংকও উঠতে পারে না, মার্জ হয়। 2 নম্বর হচ্ছে, এরপর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। এর রুলটা হচ্ছে IRDA, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি। আমাদের দেশে আগে কোন ইন্স্যুরেন্সটা ছিল 2000 সালের আগে? LIC অফ ইন্ডিয়া, হ্যাঁ না? একক মালিকানা কোম্পানি ছিল, একক মানে মানে কোনো মনোপলি বিজনেস ছিল। সার্ভিস আপনারা দেখেছেন। আর তারপরে আইন করে এলো প্রাইভেট ইন্স্যুরেন্স। প্রচুর প্রাইভেট ইন্স্যুরেন্স এসছে, হ্যাঁ না? আপনারা বলুন। আজকে প্রচুর 2000 সালে কোম্পানি প্রথম আসে, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স, বাজাজ, HDFC, SBI, তারপর আছে কি বলবো, কোটাক, ICICI, অনেক ব্যাংক এসছে, হ্যাঁ না? তা রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু সেম। আর এদের মনোপলি ভেঙে গেছে, কারণ LIC অফ ইন্ডিয়ার ব্যবসায়ী প্রাইভেটরা খেয়েছে, PSU এর ব্যবসায়ী প্রাইভেটরা খেয়েছে। PSUতে চাকরি হতো সরকারি চাকরি, আর প্রাইভেটের চাকরিটা প্রাইভেট চাকরি। চাকরি কিন্তু প্রচুর হয়েছে, সেটা আমার পরের ভিডিওয়ে আমি দেবো, এই ভিডিও দেবো না। কারণ এখন প্রাইভেটের চাকরিও হচ্ছে প্রচুর। এখন 25টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্লাস আছে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, যারা মেডিক্লেম করে, GIC এর আন্ডারে ছিল। মানে PSU ন্যাশনাল, মানে PSU সরকারি আর প্রাইভেট, এও আছে। প্রচুর কোম্পানি হয়েছে, এই কোম্পানিগুলোতে প্রচুর ছেলে মেয়ের চাকরি হয়েছে। গ্যারান্টি চাকরি নয়, এখানে যেমন গ্যারান্টি চাকরি, এখানে গ্যারান্টির ডিফারেন্স এই। বাট এখানে যদি যাদের স্কিল আছে, সরকারি চাকরি যারা করে, তাদের থেকে অনেক বেশি মাইনে প্রাইভেট কোম্পানি, এবং তারা খাটিয়েও নেবে। কিন্তু এদের পেনশন নেই, সরকারি চাকরিতে পেনশন। রুলস অ্যান্ড রেগুলেশন সেম, হ্যাঁ না আপনারা বলবেন। কোনো কোম্পানি আজ পর্যন্ত প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির টাকা মেরে নিয়ে পালিয়েছে? আমি তো ধরুন 2000 মানে একের বিগিনিং, মানে লাস্টের থেকেই, একের বিগিনিংয়ে 2001-এ আমরা জয়েন করেছি। আর 26 বছর গেল, কোম্পানির নাম চেঞ্জ হয়েছে, কোম্পানি মার্জ হচ্ছে, কোম্পানি কিন্তু এখন অ্যাক্সিস ম্যাক্স হয়েছে। ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স, প্রথমে ছিল ম্যাক্স নিউ লাইফ ইন্স্যুরেন্স, তারপর ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স, এখন হয়েছে অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স, বা ম্যাক্স অ্যাক্সিস যেটা বলছে। মার্জ হয়, উঠে যেতে পারে না। LICও আছে, তা একক মালিকানা ভেঙে গেছে, কম্পিটিশনে সবাইকে করে খেতে হবে, টাকা মারতে পারে না। ক্লিয়ার এটা? 3 নম্বর হচ্ছে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এর আন্ডারে কি হচ্ছে? ইকুইটি। এর আন্ডারে হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে মিউচুয়াল ফান্ড, শেয়ার, যা কিছু বলবেন, এর আন্ডারে।
ইকুইটি লিঙ্ক, মার্কেট লিঙ্ক কিছু হলেই সেবির আন্ডারে। মার্কেট লিঙ্ক কি ইন্স্যুরেন্স নেই, বাট লাইফ কভারেজ থাকতে হবে, নালে সেবির আন্ডারে পড়বে, যেখানে লাইফ কভারেজ নেই। এর মধ্যে ডিরেক্ট শেয়ার, শেয়ার আর মিউচুয়াল ফান্ড এর মধ্যে পড়ে, শেয়ার আর মিউচুয়াল ফান্ড এর মধ্যে পড়ে। এখন পিএফআরডিএ হয়েছে, পেনশন রেগুলেটরি বোর্ড হয়েছে, পেনশন পিএফআরডিএ আপনারা দেখেছেন। এই যে মিউচুয়াল ফান্ডও উঠে যেতে পারে না, সেটা আমি বিস্তারিত পরে বলছি, যেটা নিয়ে আজকে আমার ভিডিওটা আপনাদের জন্য। কারণ প্রত্যেকটা বোঝা যাচ্ছে কোথায় আজকে ইন্স্যুরেন্স কোম্পানি 100% এফডিআই দিয়েছে, মানে ফরেন কোম্পানিকে দিয়ে দিয়েছে 100% ইন্স্যুরেন্স কোম্পানিকে। সে এলআই হোক আর জিআই হোক, জেনারেল ইন্স্যুরেন্স হোক আর লাইফ ইন্স্যুরেন্স হোক, 100% ফরেন ইনভেস্টার। কী হবে, ফরেন ইনভেস্টার এলে কম্পিটিশন বাড়বে। যেমন কম্পিটিশন এলআইসি অফ ইন্ডিয়ার মনোপলি ভেঙে গেছে, এখন যুদ্ধ করে খাও, খেটে খাও, সবাই মানুষকে সার্ভিস দাও। প্রাইভেট কোম্পানিও যুদ্ধ করে খাচ্ছে, সবাইকে যুদ্ধ করে খাও। এবার 100% এফডিআই হলে দেশীয় ছেলেরাই চাকরি পাবে কিন্তু, এবং সেখানে কিন্তু কম্পিটিশন হবে প্রিমিয়াম, এবং সাধারণ মানুষ কিন্তু বেনিফিট বেশি পাবে। হ্যাঁ না না, যখন কম্পিটিশন হবে, একটা মুদিখানার দোকান আছে, সেখানে যদি 10খানা মুদিখানার দোকান থাকে সেই এরিয়ায়, কম্পিটিশন হবে না? হবে না। মনোপলি থাকবে। আগে ব্যাংকগুলোর এলআইসি তাই ছিল, এখন সেটা মনোপলিটা ভেঙে গেছে, সবাইকে খেটে খেতে হবে। ক্লিয়ার? তেমনি মিউচুয়াল ফান্ডও কোনোদিন উঠে যেতে পারে না। কেন উঠে যেতে পারে না সেগুলো বলছি। আর এর পাশে একটা থাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, আইটি, ইনকাম ট্যাক্স। এর সবার এর কাছে মাথা নত করা আছে। দেখবেন ট্যাক্স বেনিফিট, ট্যাক্সের গল্প ইনকাম ট্যাক্সের সঙ্গে লিঙ্ক আছে, গভর্নমেন্ট ধরবে এই পদ দিয়ে, কার কোথায় প্যান কার্ড, আধার কার্ড, সব লিঙ্ক। সেই জন্য মিউচুয়াল ফান্ড কেন উঠতে পারে না সেটা আমি এবার পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করে দিচ্ছি, যে রুলসগুলো কি। একটা হচ্ছে আপনাকে ভারত সরকারের ইয়েটা দেখিয়ে দিলাম, এবার আমি 10টা মানে কিছু পয়েন্ট দেখাচ্ছি যে কি হয়েছে প্রিভিয়াস, কোথায় মার্জ হয়েছে, কি হয়। ব্যাংক যেমন মার্জ হয়েছে আপনারা জানতে পেরেছেন, অনেক ব্যাংক মার্জ হয়েছে, এবার মিউচুয়াল ফান্ডও আপনাদের দেখাচ্ছি। অতএব সব কিছু নিয়ন্ত্রিত, ভারত সরকারের আন্ডারে সব কিছু নিয়ন্ত্রিত। তার জন্য সেবি ফর্ম করেছে, যে যাতে আগে মানি মার্কেটে টাকা মানুষ নিয়ে মানে চিটিংবাজি করতো, কোনো রুলস মানতো না, তার জন্য অনেক কোম্পানি, সাহারা বলুন, এরকম বহুত কোম্পানি বন্ধ হয়েছে। আর সেই জন্য সেবি আসার পর মিউচুয়াল ফান্ডও উঠে যেতে পারে না, মার্জ হয় বা অন্য কিছু হয়, তার এক্সাম্পল দিচ্ছি আপনাদের। কেন মিউচুয়াল ফান্ড কোম্পানি উঠতে পারে না? প্রথম হচ্ছে ট্রাস্টের কাঠামো আছে, বিভিন্ন এমসি আর বিনিয়োগকারী মানে ইনভেস্টমেন্টের যে টাকাটা থাকে না, এটাকে আলাদা করে রেখে দেওয়া হয়। বিনিয়োগকারীর অর্থ, তারাও তো ইনভেস্ট করবে, কারণ কোম্পানি উঠলেও বিনিয়োগকারীর টাকা নিরাপদ থাকে। কারণ প্রতিটি দেশের সিকিউরিটি কমিশন, আমাদের বললাম আমাদের সেবি যে রুলস অ্যান্ড রেগুলেশন করেছে, নিয়ন্ত্রক কঠোরভাবে পর্যবেক্ষণ করে, এভরি 6 মান্থ, মান্থলি সব কিছু রিপোর্ট আছে। কারণ আগে যা হয়ে গেছে তাতে যাতে পুনরাবৃত্তি না হয়। কারণ ফান্ডের টাকা আলাদা কাস্টোডিয়ানের কাছে থাকে, ট্রাস্টি ও কাস্টোডিয়ান, এই একটা হচ্ছে ট্রাস্ট কাঠামো, একটা হচ্ছে নিয়ন্ত্রণের মানে নজরদারি, একটা হচ্ছে ট্রাস্টি ও কাস্টোডিয়ান। টাকা আলাদাভাবে কাস্টোডিয়ান রাখা থাকে ট্রাস্টির কাছে। ফান্ডের সম্পদ জন্য এই এমসি সরাসরি এই অর্থ ব্যবহার করতে কোনোদিন পারবে না। আইনি সুরক্ষা থাকে 4 নম্বর। আইনি সুরক্ষা মানে বিনিয়োগকারী অর্থ আলাদা করে রাখা অ্যাকাউন্টে বাধ্যতামূলক। তারপরে হচ্ছে মানে বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগে রাখতে হয়। ফান্ড সাধারণত অনেক শেয়ার বা বন্ডে বিনিয়োগ করতে হয়। একক কোম্পানির দেউলিয়া হলে পুরো ফান্ড ভেঙে যেতে পারে, সেই জন্য বিভিন্ন শেয়ারে রাখতে হয়। মিউচুয়াল ফান্ড আপনি যখন শেয়ার করবেন একটা পার্টিকুলার কোম্পানি, মিউচুয়াল ফান্ড অনেকগুলো শেয়ার কেনে কোম্পানি, তাহলে একটা উঠে গেলে মিউচুয়াল ফান্ড সেই জন্য বন্ধ হয় না বা লস লং টার্মে হয় না। একটা দুটো কোম্পানি এরকম এক্সাম্পল আছে। তারপর হচ্ছে ন্যাব ভিত্তিক মূল্যায়ন হয় মিউচুয়াল ফান্ডে। প্রতিদিন ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু প্রকাশিত হয়, যাতে বিনিয়োগকারীরা স্বচ্ছভাবে অবস্থা জানতে পারে। রিডেমশনের সুবিধা, ওপেন এন্ডেড ফান্ড, বিনিয়োগকারীরা যে কোনো সময় ইউনিট বিক্রি করে টাকা নিয়ে নিতে পারে। তারপর হচ্ছে এএমসি যদি বিপদে পড়ে, তাহলে নিয়ন্ত্রণ সংস্থা অন্য এএমসিকে ফান্ড পরিচালনার দায়িত্ব দেবে। এরকম এক্সাম্পল আমি দিচ্ছি, কারণ দীর্ঘদিন ধরে যেসব বিনিয়োগকারী আস্থা রেখেছে, মানে পরিচালিত এএমসিগুলো, তারা বিনিয়োগকারী আস্থা রেখে তারা হঠাৎ করে কেউ চলে যায়নি আজ। আর কিন্তু মানে আমি যতদিন এই ইন্ডাস্ট্রিতে আছি, কেউ টাকা মেরে পালিয়েছে আমি দেখিনি। কারণ এক্সাম্পল দিচ্ছি, কারণ আন্তর্জাতিক মানদণ্ড, বিশ্বব্যাপী জুড়ে মিউচুয়াল ফান্ডে শিল্প মানে ইনফ্রাস্ট্রাকচার রুলস অ্যান্ড রেগুলেশন ভেরি টাফ। কারণ ভারতে উদাহরণ দিচ্ছি, এক সময় দেখবেন কোভিডের সময় ফ্র্যাঙ্কলিন টেম্পলটন মানে ভালো করতে পারে বলে 6টা ডেট স্কিম বন্ধ করে দেয়। বিনিয়োগকারীদের টাকা আটকে গিয়েছিল, তা আস্তে আস্তে সেবির হস্তক্ষেপে সমস্ত ফরেন্সিক অডিট করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিয়ে দিয়েছে। মানে বাজারে ঝুঁকি থাকলেও বিনিয়োগকারী মানে এই যে সেবি নিয়ন্ত্রক সংস্থা এই স্বার্থ রক্ষা করে। ফিডিলিটি ইন্ডিয়া 2012 সালে আন্তর্জাতিক কোম্পানি ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেয়, তাদের ফান্ডগুলো এলএনটি মিউচুয়াল ফান্ডে কিছু হস্তান্তরিত হয়, মার্জ হয়। অতএব বিনিয়োগকারীদের
অর্থ অক্ষত থাকে এবং শুধু ফান্ড ম্যানেজার পরিবর্তন হয়। তারপর হচ্ছে এএমসি উঠলেও ফান্ড অন্য কোম্পানিকে যে তারা নিপন ইন্ডিয়া এখন শুনছেন, তার আগে নাম ছিল রিলায়েন্স, তারাও যখন উঠে যায় নিপন ইন্ডিয়ার সঙ্গে মার্জ হয়। সাহারা অ্যাসেট ম্যানেজমেন্ট, সাহারার নাম সবাই শুনেছিলেন, 2015 সালে নিয়ম ভঙ্গ করার জন্য সেবি এদেরকে পানিশমেন্ট দেয় এবং এদের ফান্ড অন্য এমসিতে ট্রান্সফার করে, টাকা সেভ ছিল। তারপর হচ্ছে আর কাকে বলবো, এএমসি মানে মার্জারে আরও এখানে দিচ্ছি, যেমন আইএনজি, জেপি মর্গান, ডাচ মিউচুয়াল ফান্ড ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে, কিন্তু তাদের স্ক্রিপ্টগুলো মার্জার হয়েছে। ফিডিলিটি যেমন এলএনটিতে, আইএনজি যেমন বিড়লা সান লাইফে মার্জ হয়েছে। তাহলে কি বলছে, বিনিয়োগকারী তাদের ন্যায় অনুযায়ী অর্থ ফেরত পেয়েছেন বা অন্য কোম্পানিতে মার্জ হয়েছে। টাকা মেরে নিয়ে কোনো কোম্পানি পালাতে, বাট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে আপনাকে পেশেন্স দরকার। ওই এফডির মতো 1 বছর 2 বছর বা রেকারিংয়ের মতো আজকে বেছে তাহলে প্রফিট হতে পারে, যদি মার্কেট ভালো থাকে প্রফিট পাবেন, নাহলে কিন্তু আপনার টাকা জলে যাবে। সো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ মিনিমাম যদি টাইম দেন, তাহলে ইনভেস্টমেন্ট মাইন্ডসেট নিয়ে ইনভেস্ট করবেন, নাহলে সেটা ইনভেস্টমেন্ট মাইন্ডসেট নয়। কারণ আপনার কষ্টের টাকা আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে। আর জানতে গেলে বুঝতে হলে আপনি যদি রিটায়ারমেন্ট প্ল্যানিং সত্যিই করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যারা 50 ঊর্ধ্ব মানুষ যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং, আমার কাছে বহু মানুষ রিটায়ারমেন্ট গত মানে কি বলবো, আমার দীর্ঘ অভিজ্ঞতায় বলছি, সাহিত্য মানে এই ফিনান্স ইন্ডাস্ট্রিতে আমার 2001 থেকে আজ 2026 বছর ধরে আমি কাজ করেছি বিভিন্ন সেক্টরে, সে ইন্স্যুরেন্স হোক, মিউচুয়াল ফান্ড হোক, হেলথ ইন্স্যুরেন্স হোক। তো আগে জানতে হবে, বুঝতে হবে, জেনে বুঝে ইনভেস্ট করলে কোনোদিন ঠকবে না, বাট লং টার্ম, নট শর্ট টার্ম। আর জানতে হলে অতি অবশ্যই রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে লিখুন, রিটায়ারমেন্ট প্ল্যানিং, যেন আপনার বয়স 50 ঊর্ধ্ব হয় এবং কোথা থেকে বলছেন, তাহলে আমাদের অফিস থেকে অতি অবশ্যই যোগাযোগ করবে। কারণ আপনার কষ্টের টাকা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপর ইনভেস্ট করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।